খোঁপাবিহীন উন্মুক্ত চুল ছড়িয়ে আছে একপাশে। মেহতাব বেশ যত্ন করে হাত বুলাচ্ছে তাতে। মাঝে মাঝে একটু চুল নাকের কাছে ধরে শুকছে। কেমন এক মাতাল করা ঘ্রাণ যেন পাচ্ছে সে। বারংবার সেই ঘ্রাণে শরীরে শিহরণ দিচ্ছে তার। তনুকার চোখের পাতা নিমলিত। সে স্মিত সুরে বলে ওঠে, রাতেও বাবা ঠিক মতো খায়নি। এই অসময়ে বাবার কথা তুলাতে খানিকটা বোধহয় বিরক্ত দেখালো মেহতাবকে। তবে মুখে তার ছায়ামাত্র পড়তে না দিয়ে জবাব দেয়, শরীরটা বোধহয় আরও খারাপ করেছে, তাই এমন করছেন। ভালো ডক্টর দেখানো খুব জরুরি। তুমি না কাকে বললে? হ্যাঁ, শনিবারে আসবেন বললেন। উনি এসে দেখলেই বলতে পারবেন সব। কিছু মনে করবেন না। আমার মনে হয় কি, বাবাকে মার সাথে রাখলেই বোধহয় ভালো হতো। প্রিয় মানুষের ছায়া বাবাকে সুস্থ হতে হেল্প করতো, যেটা এখন সম্ভব হয়ে উঠছে না। আচ্ছা, ডাক্তার এসে দেখে যাক, তারপর না হয় আমি এ ব্যাপারে মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে। হঠাৎ শো শো শব্দে ঘুম ভাঙে তনুকার। চোখ মেলে চেয়ে দেখে সে মেহতাবের কোলেই ঘুমাচ্ছে। মেহতাবও হেলান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে কখন কে জানে। তনুকা আস্তে করে উঠে বসে, জানালার দিকে চেয়ে দেখে জানালার পর্দা খুলে আসার উপক্রম। আচমকা বাইরে এত বাতাস বইছে কেন? ঝড় আসবে নাকি? তনুকা দ্রুত জানালার কাছে যায়। জানালা আটকাতে নিয়েও স্থির হয়ে যায় তার হাত। দূরে আবারও ছায়ামানব দেখে সে। এবার ছায়াটা একটু স্পষ্ট। দুটো মানুষের ছায়া। কাছাকাছি অবস্থান তাদের। বিছার মহলের বাইরের অংশে যে একটা ঘর আছে, তার ওই পেছনের অবস্থান তাদের। তনুকা চেয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ মনে হয় সে বোধ হয় ছায়া মানবগুলোকে চিনে ফেলেছে। মৃদু হাসে সে। আস্তে করে জানালাটা আটকে দেয়। মেহতাবের পাশে গিয়ে বসে। মেহতাবের ঘুমন্ত মুখের দিকে চেয়ে কেন যেন বড্ড মায়া হলো তার। এই শ্যামলা মুখে মায়ার ছড়িয়ে ছিটিয়ে আসে সব। সব পুরুষের সমস্ত রূপ যেন এই শ্যামলা রঙ্গেই নিহত। প্রেমে না পড়ে থাকাটা দুষ্কর। তনুকা দীর্ঘশ্বাস ফেলে। প্রেমে পড়া যাবে না। প্রেমে পড়লে ঠকানো হবে। সে যে ঠকাতে পারবে না তাকে। তনুকা অস্থির হয়। ফোনটা হাতে নিয়ে কাউকে একটা মেসেজে লেখে, কবে আসবে। ওপাশ থেকে উত্তর আসে না কোনো। ফোন রেখে চুপচাপ একপাশে শুয়ে পড়ে সে। মেহতাবকে আর ডাকার প্রয়োজন বোধ করে না। সকালের খাবারের মাঝেই এক ভৃত্য এসে খবর দিল মহলে পুলিশ এসেছে। হঠাৎ পুলিশের আগমনে খানিকটা অবাক হতে দেখা গেল সবাইকে। মেহতাব ভৃত্যকে বলল, ওনাদের বসার ঘরে বসতে বলো, আমি আসছি। আমিরা বেগম জানতে চাইলেন। পুলিশ কি তুমি ডেকেছো? না আম্মা। কপাল কুঁচকালেন তিনি। বললেন, তাহলে বাড়িতে হঠাৎ পুলিশ? হয়তো এসেছে দেখা করতে, আপনারা খান, আমি দেখে আসছি। মেহতাব উঠে হাত ধুয়ে বসার ঘরে যায়। দুজন অফিসার বসা সেখানে। মেহতাব প্রসন্ন হেসে হাত মেলায় তাদের সাথে। জিজ্ঞেস করে, হঠাৎ আমার মহলে কোনো প্রয়োজন ছিল? একজন অফিসার বললেন, না, আসলে একটু খোঁজখবর নিতে এলাম। সময় তো ভালো যাচ্ছে না বোধ হয়। আপনার এক লোক সলিমুল্লাহ খুন হয়েছিল কয়েকদিন আগে। এখন আবার পরশু থেকে তার ভাই করিমুল্লাহ উধাও। ব্যাপারটা আমাদের খুব চিন্তায় ফেলেছে। মেহতাব চকিতে চেয়ে বলে, কি বলছেন অফিসার? করিমুল্লাহ উধাও? হুট করে একটা মানুষ উধাও কি করে হয়ে যায়? সেটাই ভাবছি, এখন অবধি সলিমুল্লাহ খুনের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। তার উপর এখন আবার তার ভাইও উধাও। 2 দিন ধরে ফোন বন্ধ। বাড়িতে লোকও পাঠিয়েছিলাম, সেখানেও নেই। আপনার সাথে কি কোনো প্রকার যোগাযোগ হয়েছিল? না না, আমি তো 2 দিন যাবৎ গ্রামের কাজ নিয়ে খুব ব্যস্ত। উত্তরের রাস্তাটা মেরামত করাচ্ছি, তাই এই দিকের খোঁজ খুব একটা রাখতে পারছি না। করিমুল্লাহর নিখোঁজ হয়ে যাওয়াটা তো আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এভাবে আবার কাছের লোকগুলোর লাপাত্তা হওয়াটা মোটেও স্বাভাবিক ঠেকছে না আমার। অফিসার ভ্রু উঁচিয়ে বললেন, আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ? সন্দেহ কাকে হবে? আমি তো কারোর সাথে কোনো অন্যায় করিনি। তবে আমার খারাপ কে চাইবে? দেখুন মেহতাব সাহেব, আপনি ভালো মানুষ। আর সত্যি বলতে পৃথিবীতে সব খারাপ ভালো মানুষগুলোর সাথেই হয়। চোখ কান খোলা রাখবেন, আর সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে জানাবেন আমাদের। জি অবশ্যই। পুলিশ অফিসার দুজন বেরিয়ে গেলেন। তারা বের হতেই বসার ঘরে হুমড়িয়ে প্রবেশ ঘটল সকলের। আমিরা বেগম বিচলিত সুরে বললেন, কি হয়েছে মেহতাব? মেহতাব গম্ভীর স্বরে বলল, সলিমুল্লাহর ভাই করিমুল্লাহ উধাও।
সেটাই পুলিশ জানাতে এসেছিলেন। আম্বিরা বেগম চমকে যান। মতিব মজুমদার কপাল কুঁচকে বলেন, উধাও মানে হঠাৎ উধাও হয়ে যাবে কি করে? সেটা তো আমিও ভাবছি কাকা। হঠাৎ করে একটা মানুষ উধাও হয়ে যেতে পারে, নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পেছনে। এমনি এমনি তো আর কেউ উধাও হয় না। মেহতাবের সুচালো দৃষ্টি দেখে ভীত হলেন মতিব মজুমদার। চোরের মতো মুখ চুপসে দাঁড়ালেন। মেহতাব ফের গম্ভীর স্বরে বললেন, আমি নিরাপত্তা বাড়াবো। আমার আড়ালে কেউ নিখুঁত ষড়যন্ত্র আটছে, তাকে ছাড় দেয়া যাবে না। একবার ধরতে পারলে ঘাড় থেকে গর্দান আলাদা করতে আমি কিঞ্চিত পরিমাণ মায়াও দেখাবো না। মতিব মজুমদার ঢোক গিললেন কেন যেন। চোখ তুলে চাইতেই মেহতাবের চোখে চোখ পড়ল। চোখ নামালো, ব্যস্ত গলায় বলল, আমি করিমুল্লার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি। তিনি দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন। মেহতাব তার যাওয়া দেখল এক পলকে, তারপর মায়ের দিকে চেয়ে বলল, আম্মা, পুরো গ্রামের মানুষকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, আমি বাকি সব আয়োজন করছি। আম্বিরা বেগম চিন্তা মিশ্রিত ঘন নিঃশ্বাস ত্যাগ করে বললেন, ঠিক আছে, দেখছি আমি। মেজো ছোট, আমার সাথে আমার ঘরে আয়। সবাই ভেতরে চলে গেল। দাঁড়িয়ে রইল কেবল তনুকা। সে অবাক চোখে চেয়ে আছে মেহতাবের দিকে। মেহতাবের চোখে চোখ পড়ে তাতে। জিজ্ঞেস করে, কিছু বলবে বিবিজান? প্রথমে একটা খুন, এখন আবার মানুষ উধাও, কে করছে এসব? পুলিশ তদন্ত করছেন তনু। অপরাধী বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। ততদিনে যদি সে আপনার কোনো ক্ষতি করে বসে? আমার ক্ষতি কেন করবে? আপনার কাছের মানুষদের ক্ষতি করছে কি সাধে? সে নিশ্চয়ই আপনার ক্ষতি করতে চায়। মেহতাব হাসে। এগিয়ে এসে দুহাত ঠেকায় তনুকার গণ্ডস্থলে। আমোদ গলায় বলে, তুমি আছো না আমার রক্ষা কবচ হিসেবে? তনুকা আপ্লুত হয়ে জিজ্ঞেস করে, আমি আপনার রক্ষা কবচ? হ্যাঁ। বলেই ছোট্ট করে সে চুমু খায় তনুকার কপালে। তনুকার স্তব্ধ হয়, নিশ্চল দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ভাবে, সে মেহতাব মজুমদারের রক্ষা কবচ। বাস্তবে কি তাই হবে, নাকি হবে তার উল্টো? শ্বশুর মশাইকে জোর করে কয়েক চামচ খাইয়ে তনুকা যায় রেনুর ঘরে। দরজায় টোকা দিয়ে বলে, আসবো রেনু? হ্যাঁ হ্যাঁ, এসো বৌমণি। তনুকা ভেতরে ঢোকে। রেনু পড়ার টেবিলে বসা। তনুকা গিয়ে বসে বিছানার এক পাশে। জিজ্ঞেস করে, পড়ছিলে বুঝি? হুম। তনুকা এক পল ভেবে বলে, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, অবশ্যই। কোনো প্রকার ভনিতা ছাড়াই তনুকা বলে উঠল, গত রাতে বিচার মহলের পেছনের বাগানে তুমি ছিলে, তাই না? রেনুকা চমকে তাকায়। ঢোক গেলে ইতস্তত সুরে বলে, না না, আমি কেন থাকবো? পাশে কে ছিল? ইশফাকুর রহমান? রেনু আকাশ থেকে পড়ে যেন। তনুকা বুঝে গেল কি করে। ধরা পড়া চোরের মতো চুপসে যাওয়া মুখ লুকানোর কোনো জায়গা পাচ্ছে না সে। তাই ঠাই বসে থেকে হাতে কষলে বলল, ইয়ে মানে তুমি আগে ওয়াদা করো, কাউকে বলবে না। করলাম ওয়াদা, বলো এবার। রেনু অস্বস্তি নিয়ে জবাব দেয়, হ্যাঁ, আমরাই ছিলাম। আগের রাতের ওই ছায়া যুগগুলো তোমরাই ছিলে, তাই না? আমি জানালা দিয়ে দেখেছিলাম তোমাদের। রেনু অবাক হয়ে শুধায়, এত দূর থেকে দেখেও চিনে ফেলেছো? প্রথমবার দেখে চিনিনি, তবে কাল দেখে চিনতে পেরেছিলাম। তো কতদিন ধরে চলছে এসব? রেনু বোকার মতো হেসে বলে, কি ভাবছো আমাদের প্রেম চলে? মোটেও না। ওই বদলোক আমার প্রেমের প্রস্তাব গ্রহণই করেননি। কেন কেন? আমার ভাইজান মানবেন না বলে। কেন মানবেন না? ইশফাক তো ভালো ছেলে। সেটা তো আমিও অনেক বুঝিয়েছি ওনাকে, কিন্তু কে শোনে কার কথা? ভাইজানের ভয়ে লোকটা কুপোকাত, কোনোভাবেই আমার প্রস্তাব গ্রহণ করবেন না। আমিও ছাড়ার পাত্রী না। জেকে বসে আছি ওনার মাথায় সারাদিন, খুব জ্বালাই, কিন্তু সবটা লোকচক্ষুর আড়ালে। রাতে জোর করে দেখা করাই, ভীতু ছেলে, কেউ জেনে যাবে এই ভয়ে আমার সব কথা শুনে। এইটুকু বলে ফিক করে হাসে রেনু। তনুকা নিষ্পলক চেয়ে থাকে, ভাবে, এই নিষ্পাপ ভালোবাসাগুলোর মাঝে একমাত্র বাধা হলো এই ভয়। ভয় যদি না থাকতো, তবে আজ সেও পেত এক অন্তরিক্ষ ভালোবাসার প্রহর। তনুকা এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। রেনুর গালে হাত রেখে বলে, চিন্তা করো না, আমি তোমার ভাইজানকে রাজি করাবো। রেনু লাফিয়ে উঠে বলে, সত্যি বৌমণি? তনুকা হেসে বলে, হ্যাঁ সত্যি।
তারপরে দুজনের গল্প জারি রয় আরও কিছুক্ষণ। রেণু তার ভালোবাসার প্রহরগুলো ব্যক্ত করে, প্রকাশ করে নিজের সুপ্ত অনুভূতিগুলোকে। তনুকাকে এত সব বলতে আর বিন্দুমাত্র দ্বিধাবোধ কাজ করে না তার। তনুকাকে যেন ভাবির চেয়েও অধিক বোন ভাবতে শুরু করেছে মেয়েটা। গোসল সেরে এসে ফোনটা হাতে নেয় তনুকা, ভাবে এতক্ষণে হয়তো উত্তর একটা এসেছে। তবে তাকে আশাহত করে দিয়ে ওপাশ থেকে উত্তরের কোনো চিহ্ন পাওয়া যায় না। তনুকা ফোনটা রেখে উঠে দাঁড়ায়, ঘড়ির দিকে চেয়ে দেখে 2টা বাজতে চলল। নামাজ পড়বে আজ। সে খুব একটা নামাজি না, তবে মনে খুব অশান্তি দেখা দিলেই নামাজে দাঁড়ায়। আজ মনে ফের অশান্তির স্রোত বইছে। নামাজ পড়ে সে স্রোত কমাতে হবে। জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ে সে। নামাজ শেষ করে মোনাজাতে 2 হাত তুলে দোয়া করে। যে আমার না তাকে কখনো আমার হতে দিও না আল্লাহ। আমি যে কারোর ভালোবাসাকে অসম্মান করতে চাই না, তুমি তো বোঝো আমায়। দুপুরে আজ মেহতাব ফেরেনি। সে কোথায় কেউ জানে না। তনুকার মনও আজ বিষণ্ণ ভীষণ। কোনো এক চিন্তায় অস্থির সে। শ্বশুর মশাইকে ঠিকঠাক মতো খাওয়াতে পারেনি। মানুষটার অবস্থা বেগতিক। চোখ মুখ বসে গিয়েছে যেন। সারাক্ষণ ঘুমের মাঝেই থাকেন। তনুকা ভরাক্রান্ত মন নিয়ে নিজের ঘরে ফিরে আসে। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে তার, কিন্তু বাবার নাম্বার পাবে কোথায়? তখন ভাবে হয়তো উর্মির কাছ থেকে পেলেও পেতে পারে। সেই ভেবে উর্মির ঘরের নিকটস্থ হয় সে। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করে। আসবো? ভেতর থেকে অনুমতি সঙ্গে সঙ্গেই আসে। এসো। তনুকা ভেতরে প্রবেশ করে। উর্মি তার ঘরে একাই। স্বামী তার মেহতাবের সঙ্গে গিয়েছে। তনুকা জিজ্ঞেস করে, আপনার কাছে বাবার নাম্বার আছে? উর্মি মাথা নাড়িয়ে বললেন। না। তনুকা নাক ফুলিয়ে জবাব দেয়, থাকলেও দিবেন না, জানি আমি। থাকলে অবশ্যই দিতাম। তার আর প্রয়োজন নেই। সে বেরিয়ে যেতে উদ্যত হয়। উর্মি বলে ওঠেন, একটু আমার পাশে বসবে, কথা বলবে কিছুক্ষণ। তনুকা ফিরে তাকায়, গম্ভীর সুরে বলে, আপনার সাথে কথা বলতে ইচ্ছে হয় না আমার। আপনিও আর সেই ইচ্ছে পোষণ করবেন না প্লিজ। বেরিয়ে যায় সে। উর্মি বিধ্বস্ত চোখে চেয়ে থাকে। সকলের এত এত ভালো চেয়েও কোনো ভালোই সে করতে পারেনি। বরাবরই সকলের লাঞ্ছনা সহ্য করে এসেছে। অথচ সবার প্রতি তার ব্যবহার ছিল অমায়িক। রোদের তাপদাহ কমেছে। বিকেল নেমেছে প্রকৃতিতে। মহলে হইচই শোনা যাচ্ছে। কালকের জন্য করা হচ্ছে সমস্ত আয়োজন। আমিরা বেগম ব্যস্ত পায়ে ছুটছেন। বসে নেই মেজ আর ছোটও। রেণু নিজ ঘরে ঘুমে ব্যস্ত। তনুকার ইচ্ছে করছে না ঘর থেকে বের হতে, তাই সে বারান্দায় ঠাই সরিয়ে বাইরে তাকায়। বাগানের একপাশে বিশাল সামিয়ানা টাঙানো হচ্ছে। এক কোণে বাবরসির দল সব আয়োজন করছেন তাদের রান্নাবান্নার। মতিব মজুমদার আর রমেশ মজুমদার সেখানেই উপস্থিত। মেহতাবকে দেখা যাচ্ছে না কোথাও। তনুকা ঘরে ফিরে আসে, তখনই প্রবেশ ঘটে মেহতাবের। হাতে তার এক গাদা ব্যাগ। সে তনুকার দিকে চেয়ে চমৎকার হাসে। ব্যাগগুলো বিছানায় রেখে বলে, তোমার জন্য শপিং করে এলাম বিবিজান, দেখো তো পছন্দ হয় কি না। তনুকা এত ব্যাগ দেখে অবাক হয়, জিজ্ঞেস করে, এত কিছু কেন? ইচ্ছে হলো তাই। এখন তুমি দেখো আগে পছন্দ হয়েছে কিনা। তনুকা একে একে ব্যাগ সব খুলে বসে। বড় ব্যাগটা আগে খোলে। ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে খুলে ধরতেই সহসায় হাসি ফুটে ওঠে তার ওষ্ঠক্ষণে। মেয়ে জাতি শাড়ি দেখলে বুঝি আপনা আপনিই খুশি হয়ে যায়। গাঢ় সবুজ রঙের পাথরের কাজ এক ভারী শাড়ি। তনুকা তাতে হাত বুলিয়ে বলে, চমৎকার হয়েছে তো। মেহতাব পাঞ্জাবির হাতা গুটিয়ে কুনি অবধি নিয়ে তার শিউরে বসে। জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। আরেকটা ব্যাগে এবার হাত দেয় সে। একটা বক্স বের করে খুলে দেখে তাতে শাড়ির সাথে ম্যাচিং করে গহনা, অন্যটাতে চুড়ি, আরেক ব্যাগে জুতা। ম্যাচিং পার্স আনতেও ভুল করেনি সে। মেহতাবের এত দায়িত্ববোধ দেখে খুশি হয় তনুকা। বলে, আপনার মতো স্বামী মেয়েরা হাজার সাধনা করেও হয়তো পাবে না। মেহতাব হেসে বলে, আর তুমি তো ফ্রিতেই পেয়ে গেলে। জানেন তো ফ্রি পাওয়া জিনিসের মূল্য থাকে না। যেমনটা তোমার কাছে আমার। তনুকা তাকায়, জবাব দেয় না কোনো। মেহতাব উঠে দাঁড়িয়ে বলে, ফ্রেশ হয়ে আসছি, টেবিলে খাবার দিও। ব্যস্ততার মাঝেই বাকি দিনটা কেটে গিয়ে আসে পরের দিন সকাল।
শুক্রবারের সকাল সকাল থেকেই শুরু হয় রান্নাবান্না। নামকরা বাবুর্চি এনেছে মেহতাব। গ্রামের লোকজনরা আজ সব আঙ্গুল চেটে খাবে। তনুকাকে খুব সকালে মেহতাব ঘুম থেকে ডেকে তোলে। চোখ মেলতে পারছিল না সে, তবুও চাইল কোনো মতে। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, এত সকালে কেন ডাকলেন? তৈরি হতে হবে না? আরো পরেও তো হওয়া যাবে। সকাল 7টায় কে তৈরি হতে বসে বলেন তো? পরে আর সুযোগ পাবো না আমি, এখনই সময় আছে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসো। তনুকা চোখ কষলে বলল, আপনার সময় দিয়ে কি হবে? মনে হচ্ছে যেন আপনি আমাকে তৈরি করবেন। তো আর কি করাবে? তনুকা আচমকা চকিতে তাকায়, অবিশ্বাস্য সুরে বলে, মানে আমি নিজে রেডি হব? হুম, আমি তোমায় আজ নিজের হাতে সাজিয়ে দেব। কেন? আমার ইচ্ছে তাই। তনুকা ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মেহতাব তাকে তাড়া দিয়ে জোর করে পাঠায় ফ্রেশ হতে। বেরিয়ে এসে মেহতাবের কাছে পরাস্ত হয়। মেহতাব ওই আজ সাজাতে আরম্ভ করে। তনুকা ভীত হয়, ভাবে লোকটা হয়তো আজ ভরা গ্রামে তার মান সম্মান নিয়ে ছাড়বে। অথচ নিজেকে দেখে বিস্মিত হয় তনুকা। শাড়িটাও মেহতাব ঠিক করে দেয় তাকে, এত সুন্দর করে গুছিয়ে পরিয়ে দেয় যে এসবে কত পারদর্শী সে। কপালের মাঝ বরাবর ছোট্ট একটা সবুজ রঙের টিপ, চোখে ল্যাপটানো মেহতাবের হরহামেশ প্রিয় কাজল, ঠোঁট রাঙানো রক্তিম রঞ্জকে, চুলের মাঝ বরাবর দিয়ে যে সিথি পড়েছে তাতে স্থান পেয়েছে ছোট্ট এক টিকলি। তাছাড়া গলা, কান, হাত সব ভর্তি গহনায়। নিজেকে আয়নায় দেখে অবাক হয় তনুকা, একজন পুরুষ মানুষ কি করে এত নিখুঁতভাবে সাজাতে পারে। কি চমৎকার লাগছে তাকে। মেহতাব নিজেও বিস্মিত, আপ্লুত সুরে বলে ওঠে, এই অনিন্দ সুন্দর হতে আমি এখন চোখ সরাবো কি করে বলো তো? আমার যে বড্ড বেহায়া হতে ইচ্ছে করছে। তনুকা অস্বস্তিতে পড়ে হয়তো। আয়নার সামনে থেকে সরে এসে বলে, সাজার মাঝখানে আমার খাওয়া হলেও আপনি কিছু খাননি, খেয়ে আসুন গিয়ে। মেহতাব তনুকার কাঁধে হাত রাখে, মিয়ে যাওয়া সুরে বলে, এত নির্দয় কেন তুমি? আর কত অগ্রাহ্য করবে আমায়? তনুকা কিঞ্চিত হেসে বলে, অগ্রাহ্য করলাম কোথায়? আমি তো আগেই বলে দিয়েছি, চাইলেই আপনি আপনার অধিকার খাটাতে পারেন, আপত্তি নেই আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন কেবল এক ঠুনকো অধিকারে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন ভালোবাসা সেখানে হয়ে পড়ে এক রঙিন ফানুস, যেটা দূর থেকে দেখতেই সুন্দর, কাছে নিলে এক প্রাণহীন বস্তু বই কি আর কিছুই না। তনুকা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে ভালোবাসার কি দরকার? মানুষ দরকারের জন্য ভালোবাসে না তনু, বেঁচে থাকার জন্য বাসে। তনুকা নিষ্পলক চেয়ে থাকে। এই অতি নিরুপম প্রেমকে কি করে অগ্রাহ্য করবে সে? এত ক্ষমতা কি আদৌ তার আছে? যদি হেরে যায় তবে তার হৃদয়ের আরেক খণ্ডকে কি জবাব দিবে? তার সাথে বেইমানি করা হয়ে যাবে না? তনুকা দ্বিধায় পড়ে, মারাত্মক রকমের দ্বিধা। এই দ্বিধা কাটিয়ে ওঠা সহজ নয়, সেও পারবে না। হয় একজনের হয়ে আজীবন আফসোস করবে, নয় মৃত্যুকে বরণ করে নিতে হবে। এছাড়া আর কোনো পথ খোলা নেই তার। তনুকার নিশ্চল ভঙ্গি দেখে মেহতাব ঘর থেকে বেরিয়ে যায়। অশান্ত মন নিয়ে আর খেতে ইচ্ছে হয় না তার, তাই সোজা যায় বাবুর্চিদের কাছে। সব রান্না শেষ তাদের, এখন মাংস বসাবে। মেহতাব ইশফাককে ডেকে বলে, মাংস এনেছো না? জি ভাইজান, এই ঝুড়িতে রাখা আছে। মেহতাব বাবুর্চিকে গিয়ে বলে, মাংস দিয়ে বিরিয়ানি করে ফেলুন। আর শুনুন, ঝুড়ি হিসেবে আলাদা করা মাংস। বড় ঝুড়ির মাংস সব গ্রামবাসীর জন্য, আর ছোট ঝুড়ির মাংস হলো মহলের জন্য। আলাদাভাবে রান্না করবেন সব। বিরিয়ানি রান্না শুরু হলো। মেজো কাকা খেয়াল করে বললেন, দুই ঝুড়ির মাংসের রং আলাদা কেন? একই গরুর মাংস না দুইটা? মেহতাব জানালো। এক গরু দিয়ে কি হবে কাকা? এখানে 3 গরুর মাংস আছে। মেজো কাকা বললেন, না, রংটা একটু আলাদা লাগছে তো তাই। ইশফাক বলল, গরু আলাদা তো, তাই একটু বেশ কম লাগছে হয়তো। জুম্মার নামাজ শেষ হতে না হতেই মহলের বাইরে গ্রামবাসীর ভিড় নামে। পুরুষেরা খেয়ে চলে গেলেও নারী জাতির আবদার তারা নতুন বউকে দেখবে। তনুকা মহলের ভেতরে বসার ঘরে বড় কেদারা এনে তার আসন করা হয়েছে। সেই আসনে বসার পর থেকেই নিজেকে কোনো অংশে কোনো রাজ্যের রানীর চেয়ে কম মনে হচ্ছে না যেন। মহিলারা আছে একে একে দেখছে, প্রশংসায় ভাসছে সকলে। নতুন বউ তাদের কাছে কোনো হুড়পড়ি চেয়েও কম কিছু না। মেহতাব খাবারের আয়োজন দেখছে। গ্রামবাসী সকলের মুখে তৃপ্তির হাসি।
বিরিয়ানির গন্ধে মৌ মৌ করছে চারদিক। সকলে পেট পুড়ে খাচ্ছে। এই বিরিয়ানির মাংসের স্বাদ যেন অমৃতার ন্যায়। সকলের ভাবমূর্তি দেখে খুশি হয় মেহতাব। গ্রামের মানুষদের চোখে মুখে খুশি দেখলে খুশি আসে তার বক্ষস্থলে। বড্ড শখের এই লাল জামা, উচ্চতায় তার থেকেও 2-3 ইঞ্চি বেশি, যার দরুন এখন মাটিতে গড়াগড়িই খাচ্ছে। রেনু হাঁটুর কাছের অংশটা দুহাতে চেপে ধরে অল্প ওপরে তোলে, তারপর ছোট ছোট পায়ে বেরিয়ে আসে মহল ছেড়ে। সারাদিনের ব্যস্ততায় ইশফাককে একবারও দেখা হয়নি তার। জরুরি তলবে এখন তাকে দেখা প্রয়োজন। সে ধীর পায়ে বাগানের পেছনে আসে। সামনে সামিয়ানার ভেতর পুরুষ মানুষের ঢেল, সেখানে সে কোনোভাবেই যেতে পারবে না। ভাইজান দেখলে তার জান নেবে। সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। হঠাৎ ভেতর থেকে একটি ছেলেকে বেরিয়ে আসতে দেখে খুশি হয়। তাকে হাত উঠিয়ে ডাকে। ছেলেটা এগিয়ে এসে বলে, কিছু লাগবে আপনার? ভেতরে ইসফাক ভাই আছেন? হ্যাঁ আছে তো। ওনাকে গিয়ে বলুন কেউ একজন বাইরে ডাকছেন ওনাকে, খুবই জরুরি। আর শুনুন, কানে কানে বলবেন, কেউ যেন টের না পায়। ছেলেটা ভেতরে যায়। রেনু ঠায় দাঁড়িয়ে রয়। সময় বয়ে যায় কয়েকক্ষণ। ইশফাকের দেখা মেলে না। সে ক্ষিপ্ত হয়, ভাবে একবার দেখা দিলে কি হয়, এত পাষাণ কেন উনি? তার কষ্ট প্রশমিত করতেই সেখানে তৎক্ষণাৎ আগমন ঘটে ইশফাকের। লাল রঙের পাঞ্জাবিতে চমৎকার লাগছে তাকে। রেনু বিস্ময় নিয়ে চেয়ে বলে, আপনি আমার সাথে মিলিয়ে পড়েছেন। ইশফাক নিজেকে একবার খেয়াল করে বলে, মোটেও না ভাইজান, কাল শপিং করার সময় আমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলেন, বলেছিলেন আজকে পরার জন্য, তাই পরেছি। রেনুর মুখে স্বচ্ছ হাসি উবে যায়। মন ক্ষুণ্ণ হলো তার। বলল, আমাকে কেমন লাগছে? ভালো। শুধুই ভালো? এর থেকে বেশি প্রশংসা করতে আমি পারবো না। রেনু বিরক্ত গলায় বলল, পারেনটা কি আপনি? আপনার ভাইজানের সব হুকুম মানতে। হ্যাঁ, ওই একটা কাজ ছাড়া আপনার দ্বারা আর কিছুই সম্ভব না। এখানে আসাটা আপনার উচিত হয়নি, ভেতরে আপনার ভাইজানও আছেন। তাতে কি? আমি কাউকে ভয় পাই নাকি? ইশফাক ভুরু উঁচিয়ে রগড় সুরে বলে, তাই কাউকে ভয় পান না। ভাইজানকে ডাকবো? এই, একদম ভয় দেখাবেন না। আমার আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছি। সবসময় কেবল নিজের ইচ্ছেকে প্রাধান্য দিলে বিপদে পড়বেন। পড়লে পড়বো? আপনি বড্ড অবুঝ। অবশ্য আপনার যা বয়স, এই বয়সে এসব কিছু স্বাভাবিক। সব সময় বয়স নিয়ে কথা বলবেন না তো। আমার বয়সে আমার সহপাঠী কয়েকজনের বিয়ে করে এক বাচ্চার মাও হয়ে গিয়েছে, আর আপনি এসেছেন বয়সের দোষ ধরতে? ইশফাক ক্ষীণ হাসে। এতই ক্ষীণ যে রেনু তার হাসিও ধরতে পারল না। ইশফাক বলল, ভেতরে যান, আপনার জন্য আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। এত ভীতু কেন আপনি? এমনিতেই ভেতরে যান। রেনুর মন খারাপ হয় ভীষণ, রাগও হয় কিঞ্চিত। কোথায় ভেবেছিল তার এই লাল পরীর সাজ দেখিয়ে আজ ইশফাককে কুপকাত করে দিবে। তা না, লোকটা তাকে আমলেই নিল না। মাত্রাধিক বিষণ্ণ হলো সে। ফের জামা ধরে উপরে তুলে চলল মহলের দিকে। ইশফাক ডাকলো তাকে। রেনু ভ্রু কুচকে ফিরে চাইল, বলল, আর কোনো জ্ঞান দেওয়া বাকি আছে? জবাব না দিয়ে এগিয়ে আসে সে। পাঞ্জাবির পকেটে হাত চুইয়ে বের করে আনে একটা পাথরের সেট। রেনুর চোখের সামনে তা ধরতেই সে চমকে যায়। এটা সেই নেকলেসটা যেটা রেনু দোকানে পছন্দ করেও আর কেনেনি। ইশফাক এটা তাকে দিয়ে বলে, এটা আপনার জন্য। রেনুর চোখ মুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে। সে আপ্লুত সুরে বলে, আমাকে পরিয়ে দিন। আমি? ইশফাক ইতস্তত বোধ করে। রেনু খুশি হয়ে বলে, হ্যাঁ, পরিয়ে দিন। সে ঘুরিয়ে দাঁড়ায়। এক হাতে ঘাড় থেকে চুলগুলো সরিয়ে আনে এক পাশে। জামার গলা পেছনে বড়, উন্মুক্ত ফর্সা পিঠ দৃশ্যমান। ইশফাক চোখ নামায়। এক রাশ অস্বস্তি নিয়ে নেকলেসটা সামনে থেকে এনে পেছনে আটকে দেয়। তারপর বলে, হয়ে গিয়েছে। চুল ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় রেনু। নেকলেসটায় একবার হাত বুলিয়ে জিজ্ঞেস করে, এবার কেমন লাগছে আমাকে? ভালো। আবারও শুধু ভালো? হ্যাঁ। রেনু নাক মুখ কুচকে বলে ওঠে, আপনি আসলেই ভীষণ তিক্ত।
এক জিপ, উপরওয়ালা জানেন কি দেখে যে আপনার প্রেমে পড়েছিলাম। বলেই হাঁটা ধরে সে, আর দাঁড়াবে না। যদিও এখন আর মন খারাপ নেই, মানুষটা কত যত্ন করে তার জন্য এটা কিনেছে, আবার পরিয়েও দিয়েছে। ভালো না বাসলে এত কিছু করতো বুঝি। অর্ধেকের বেশি মানুষের খাওয়া শেষ, দমে দমে বিরিয়ানির পাতিল বসানো হচ্ছে। মহলের বিরিয়ানি অনেক আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে মহলে, বাইরে থেকে আর কোনো বিরিয়ানি ভেতরে যাবে না। দুপুর 12টায় চেয়ারে বসেছিল তনুকা, এখন 3টা বাজতে চলল। 2 ঘন্টার ওপরে টানা এক জায়গায় বসে আছে সে, কোমর যেন ধরে গিয়েছে। এইদিকে বিরিয়ানির গন্ধে খিদাও বাড়ছে যেন, অথচ আম্বিরা বেগমের অনুমতিবিহীন খেতেও পারছে না। আম্বিরা বেগম তো কেবল নামে চাবি দিয়ে দায়িত্ব দিয়েছেন তাকে, এখনও মহলের ভেতরে সব তার হুকুমেই চলে। তা নিয়ে অবশ্য তনুকার কিছুই যায় আসে না। এই মহল, এই ক্ষমতা, এই সম্পত্তি, কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। যেটাতে আগ্রহ আছে সেটাও যে কখনো তার হবে কি না সে ব্যাপারে নিশ্চিত নয়। তাই এখন অত সব না ভেবে কেবল 1 প্লেট বিরিয়ানি খেয়ে পেট ঠান্ডা করতে চায় সে। রেনু ফের বাইরে আসে, তার বেহায়া মন আর যেন আজকে একটু বেশি বেহায়াপনা করতে চাইছে। অন্ধ্রে প্রবেশের প্রধান ফটকের কাছে দাঁড়িয়েছে সে, অস্থির দৃষ্টি ওই দূরের সামিয়ানার ভেতরে, ইশফাকের খোঁজে। এর মাঝেই দুজন ছেলে এক বিশাল মাংসের পাতিল নিয়ে সেদিকে পা বাড়ায়। সেই পাতিলে আবার বড় করে লেখা গ্রামবাসীর বিরিয়ানির মাংস। রেনু পাতিলের ভেতরে লাল লাল মাংস দেখে আর লোভ সামলাতে পারে না, ওদের তৎক্ষণাৎ দাঁড় করিয়ে বলল, আমি এখান থেকে একটা মাংস খাই। জি আপা খান, সব তো আপনাদের জন্যই। রেনু খুশি হয়ে 1 টুকরা মাংস মুখের সামনে তুলতে আচমকা এক হাত সজোরে ধাক্কা দিয়ে তার সেই হাতের মাংসটা ফেলে দেয়। আকস্মিক এমন ঘটনায় ভড়কে যায় সে, চকিতে উপস্থিত সেই হাতের মালিকের দিকে তাকায়। ইশফাককে দেখে আরেক দফা চমকে যায় সে, জিজ্ঞেস করে, মাংসটা ফেলে দিলেন কেন? ইশফাক সেই প্রশ্নের জবাব না দিয়ে উল্টো সেই ছেলে দুটোকে ধমকে উঠে বলে, ভাইজানের হুকুম অমান্য করেছো কোন সাহসে? ভাইজান বলছেন না গ্রামবাসীর জন্য রান্না করা মাংস মহলের কাউকে যেন দেওয়া না হয়, তবে কোন সাহসে ওনাকে খেতে দিচ্ছিলে? রেনু হতভম্ব হয় এই কথা শুনে। ছেলে দুটো নত মস্তিষ্কে বলে ওঠে, ক্ষমা করবেন সাহেব, উনি চাইছিল তাই। সব কিছুর ঊর্ধ্বে ভাইজানের হুকুম, তারপর অন্য কিছু। যাও এখান থেকে, ওইদিকে বাবুচি মাংসের জন্য অপেক্ষা করছে। ছেলে দুজন দ্রুত স্থান ত্যাগ করে। রেনু ফ্যাল ফ্যাল করে চেয়ে জিজ্ঞেস করে, এটা কেমন ব্যবহার? আমি এখান থেকে এক টুকরো মাংস খেলে ভাইজান নিশ্চয়ই মেরে ফেলতেন না? আশ্চর্য, আপনি এমন কেন করলেন? আপনার ভাইজানের হুকুম তাই। সামান্য মাংসের ওপর এত হুকুমদারি কেন শুনি? জানি না আমি, তবে এইটুকু জানি গ্রামবাসীর মাংস মহলে কাউকে খেতে দেওয়া হবে না, আর ভাইজানের হুকুমের বিরুদ্ধে না যাওয়াই ভালো। রেনু কপাল কুঁচকাল, বলল, এমন অদ্ভুত হুকুম ভাইজান কেন দিলেন? এত কিছু জেনে আপনার কোনো লাভ নেই। আনন্দে তো মাংস বিরিয়ানি পাঠানো হয়েছে সব, সেখান থেকে খান গিয়ে। ইশফাক চলে আসে। রেনু হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ, তার মাথাতেই ধরে না। ভাইজান এমন অদ্ভুত হুকুম কেন দিল? বৌমণি কি এই নিয়ে কিছু জানে? তাকে না হয় একবার জিজ্ঞাসা করাই যাক। রেনু অতঃপর ছুটল, বৌমণি বৌমণি ডেকে ডেকে। তনুকার মুখে এতক্ষণে কিছু পড়েছে। বিরিয়ানির 1 লোকমা মুখে তুলতে না তুলতেই মনে হলো অমৃতের স্বাদ আস্বাদন করেছে সে। কি দারুণ হয়েছে! ক্ষুধা পেটে তো সব খাবারই অসাধারণ লাগে, তার ওপর বিরিয়ানি তার প্রিয়। সে পরপর কয়েক লোকমা খেয়ে একটু স্থির হয়, 1 গ্লাস পানি ঢকঢক করে গেলে আবার বাকি খাওয়ায় মনোযোগ দেয়। দরজাটা শব্দ করে খুলে যায়। আচমকা শব্দে চমকে তাকায় তনুকা। রেনু হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তনুকা, জিজ্ঞেস করে, তুমি খেয়েছো রেনু? আর খাওয়া? তোমার সাথে একটা জরুরি কথা বলার আছে। তনুকা খাওয়া ফেলে পূর্ণ মনোযোগে তাকে দেখে, বলে, কি কথা বলো? রেনু পা তুলে বিছানায় বসে। তারপর কিছু সময় পূর্বে ঘটে যাওয়ার ঘটনার বিশদ আলোচনা করে। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, ভাইজান এমন অদ্ভুত
হুকুমের কারণ তুমি কি জানো বৌমণি? তনুকাও নিজেও অবাক সব শুনে, মাথা নাড়িয়ে বলে,